কোরআন শিক্ষা আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে শিখাবো, হ্যাঁ, খুবই শর্ট টাইমে। তবে আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতিটা হচ্ছে ছন্দ আকারে। কি আকারে? ছন্দ আকারে। আমরা আমাদের এই পড়াগুলি আমরা ছন্দ আকারে আপনাদেরকে দিব, এবং যাতে করে খুব সহজেই আমরা বিষয়গুলি আয়ত্তে আনতে পারি। এজন্য এই ছন্দগুলি চেষ্টা করতে হবে মুখস্থ করার জন্য। যদি আমরা করতে পারি তাহলে খুবই ভালো, না করতে পারলে কমপক্ষে বুঝা লাগবে। আমি যে ছন্দটা গাইলাম, ছন্দটা বললাম, এর বিষয়বস্তুটা কি এটা আমাকে বুঝতে হবে। যদি বুঝতে পারি তাহলে আমার জন্য সামনের দিকে আগানো খুব সহজ। কি বলেন? তো আমরা মনে করেন আজকে ক্লাসটা শুরুই করতেছি। আজকের ক্লাসটা হবে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখার প্রথম ক্লাস। তো আমরা শুরু করতে গেলে আমাদের কয়েকটি বিষয় আমাদের জানতে হবে। আমরা যদি কোরআন শিখতে চাই আমাদেরকে প্রথমত 6টা বিষয় জানা লাগবে। কয়টা বিষয়? 6টা বিষয় আমাদেরকে জানতে হবে। এই 6টা বিষয় আয়ত্ত করতে পারলেই আমি কোরআন পড়তে পারবো। এই 6টি বিষয়কে আমরা এইভাবে বলবো, কোরআন শরীফ শিক্ষা করতে, বলেন, 6টি বিষয় দরকার হয়। হরফ হরকত তানবিন, সাকিন তাশদীদ তাজবিদ কয়। আবার কোরআন শরীফ শিক্ষা করতে 6টি বিষয় দরকার হয়। হরফ হরকত তানবিন, সাকিন তাশদীদ তাজবিদ কয়। এখন বলেন, হরফ কথাটি আরবি, বাং, বলেন উপর থেকে নিচে, খাড়া দাগ যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। এই কথাটা 2বার বলতে হবে। আলিফ তারে কয়, আলিফ তারে কয়, এভাবে বলেন। ছন্দের সিস্টেমটা এরকম। আবার উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয়, বলেন, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। এই আলিফটা আবার 2 রকম, আলিফটা আবার 2 রকম। অথবা খাড়া দাগের নিচে ডাইনে টান যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। তাহলে আলিফ কয় রকম? বলেন, আলিফ 2 রকম। আলিফ কয় রকম? 2 রকম হলো না? একটা হলো কি, উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। অথবা খাড়া দাগের নিচে ডাইনে টান যদি হয়, আলিফ তারে কয়, আলিফ তারে কয়। তাহলে আলিফ কয় রকম? এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। এটার কি? এটা কি? এটা কি? এটাও লাম বলা যাবে? অন্য কোন অক্ষর বলা যাবে?
এটাও আলিফ। তাহলে আলিফ কয় রকম? আলিফ কয় রকম? ঠিক আছে না? আলিফটা কয় রকম হলো? 2 রকম। তাহলে আলিফের ব্যাপারে কি আমাদের কোনো অস্পষ্টতা আছে? আলিফ কি কখনো বামে মিলবে? আলিফ কখনো বামে মিলবে না। আলিফ সবসময় কোন দিকে থাকবে? মনে থাকবে? আচ্ছা, এখন আমরা বাতে চলে যাই। আলিফের ব্যাপারে কোনো স্পষ্টতা আছে? নাই। বলেন, সুজা টানের 2 মাথা উঁচু। সুজা টানের 2 মাথা উঁচু, নিচে 1 নুক্তা রয়, বাতারে কয়, বাতারে কয়। ঠিক আছে না? সুজা টানের 2 মাথা উঁচু, বলেন নিচে 1 নুক্তা রয়, বাতারে কয়, বাতারে কয়, বাতারে কয়। ছন্দ আকারে, সুজা টানের 2 মাথা উঁচু, নিচে কয় নুক্তা রয়, বাতারে কয়, বাতারে কয়। বায়ের নিচে কয় নুক্তা? সবাই বলেন, বায়ের নিচে কয় নুক্তা? 2 নুক্তা কি হয় বার নিচে? হয় না। বার নিচে কয় নুক্তা? আগের দিনে মুরব্বীরা পড়াইতো গ্রাম ঘাটে, মনে পড়াইতো, মনে পড়াইতো। বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, তার উপরে 3 নুক্তা, এরকম নুক্তা গুনে গুনে পড়াইতো আগে। এখন আর ওটা নাই, এখন আপডেট, তাই না? তারপরে আমরা একটু সেই পুরানো স্মৃতিটা একটু ধরে রাখতে চাই। তাহলে বলেন, বার নিচে কয় নুক্তা? বার নিচে কয় নুক্তা? ঠিক আছে না? তাহলে এটার নাম কি? বা। এটার নাম কি? আর এটার নাম নুক্তা। এটার নাম কি? নুক্তা। এটার নাম কি? নুক্তা। এই বাটাও আবার 2 রকমও হতে পারে, 3 রকমও হতে পারে। বলেন, অথবা একটি দাঁতের নিচে 1 নুক্তা যদি হয়, বাতারে কয়, বাতারে কয়। অথবা একটি দাঁতের নিচে 1 নুক্তা যদি হয়, বাতারে কয়, বাতারে কয়। আবার অথবা একটি দাঁতের নিচে কয় নুক্তা যদি হয়, বাতারে কয়, বাতারে। ঠিক আছে না? তাহলে বলেন, বাটাও কয় রকম? মোটামুটি 2 রকম। বাটাও কয় রকম? কয় রকম? কভি কভি ऐसा भी होता है, कभी कभी ऐसा भी होता है, মানে কখনো কখনো মাঝে আসলে এমনও হতে পারে, এমনও হতে পারে। আপনারা উর্দু বোঝেন না? কি গো বা? এটা কি বা? এটাও, এটাও, এটাও। আমাকে দেখতে হবে যে 1 দাঁতের নিচে 1 নুক্তা পাইলেই বা, 1 দাঁতের নিচে 1 নুক্তা পাইলেই বা। ঠিক আছে না? 1 দাঁতের নিচে 1 নুক্তা, এটা বা ছাড়া অন্য কোনো হরফের নিচে নাই। ঠিক আছে? 1 নুক্তা আছে কিন্তু 1 দাঁতের নিচে না। ঠিক আছে না? তাহলে বা শিখলাম, আলিফ বা, আলিফ বা, আলিফ, আলিফ বা, আলিফ বা। বাটা উচ্চারণ হয় 2 ঠোঁট থেকে, তাই না? 2 ঠোঁট হইতে 3টা হরফ উচ্চারণ হয়। কি কি? ওয়াও, বা, মিম। ওয়াও, বা, মিম। তবে ওয়াও বলার সময় ঠোঁট পুরোপুরি মিলবে না, একটু গোল থাকবে। ওয়াও,
আর বার মিম বলার সময় ঠোঁট কোরাটাই মিলে যাবে, এতটুকুন পার্থক্য, কিন্তু মাখরাজ একটাই, বুঝছেন? তাহলে কি কি হরফ শিখলাম? আলিফ বা, আলিফ বা, আলিফ। পরীক্ষা নিলে পারবেন? হ্যাঁ বলেন সবাই। ঠিক আছে, বলেন সোজা টানের দুই মাথা উঁচু, বলেন উপরে দুই নুক্তা রয়, তাড়াতাড়ি কয়, তাড়াতাড়ি। এটার নাম কি? তা। সবাই বলেন এটার নাম কি? তা। তাহলে সোজা টানের দুই মাথা উঁচু, বলেন উপরে দুই নুক্তা রয়, তাড়াতাড়ি কয়, তাড়াতাড়ি কয়। তাহলে সবাই বলেন তার উপরে কয় নুক্তা? তার উপরে কয় নুক্তা? দুই নুক্তা না? হ্যাঁ। তাহলে সিস্টেম কিন্তু একই, বা আর তার বডি একই, সাটাও বডি একই, শুধু বলেন তায়ের উপরে এক নুক্তা যদি হয়, সাতারে কয়, সাটা নরম, সা সা সা, জিব্বার আগা, জিব্বার সা সা, জিব্বাটা বের করেন, জিব্বা দাঁতের আগার সাথে লাগান, সা সা সা, খুব নরম। আরবিতে তিনটা হরফ খুব নরম, কি কি? র, রাল, সা, র, রাল, সা। এই তিনটা হরফ খুব সফট, এই তিনটা হরফের উচ্চারণ খুব সফট। কুল আউযু বি আছে না, রব্বিল ফালাক, কুল আউযু বি। কিন্তু আমরা যারা শুদ্ধ করে পাই কি কয়? কুল আউযু বি রব্বিল ফালাক। কি কয়? কুল আউযু বি, না জুবি গুলো তো হলো না, আউযু বি, কুল আউযু বি, কুল আউযু বি। ঠিক আছে না? হ্যাঁ। দেখেন এটার নাম কি? সা। এটার নাম কি? সা। এটার নাম কি? সা। এটার নাম কি? সা। আমরা কয়টা হরফ শিখলাম? আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, সা। সবাই বলেন, সবাই আলিফ বা, সবাই বলেন, বলেন সবাই আলিফ, আলিফে কোনো টান নেই, আলিফ আলিফ। বলেন বলেন ঠিক আছে, বলেন 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 বলেন। ঠিক আছে, তাহলে কি কি শিখলাম? আলিফ বা, আলিফ বা। এখন বলেন বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয়, হাতারে কয়, হাতারে কয়। কি নাম এটার? হা হা হা। শীতের দিন আমরা সকালবেলা ইশাদ ছাড়ি না, মুখের একটা বাষ্প, হ্যাঁ
হা হা বলেন তো হ্যাঁ আর আপনি বলেন তো হ্যাঁ বলেন তো হ্যাঁ বলেন তো হ্যাঁ হ্যাঁ হলকের মধ্যখান হইতে আইন হা এর মাখরাজ কোথায় হলকের মধ্যখান হইতে আইন হা আইন হা আইন হা এটা 2 নম্বর মাখরাজ আইন হা আইন হা ঠিক আছে তাহলে কি হরফ শিখলাম আবার বলেন বাঁকা চিহ্নের ডান মাথা নিচের দিকে বাড়ানো যদি হয় হাতারে কয় হাতারে হাতারে হলো অথবা বাঁকা চিহ্নের ডান মাথা বামে টান যদি হয় হাতারে কয় হাতারে এভাবে হবে হ্যাঁ এভাবে হবে হ্যাঁ সবগুলি কি সবগুলি হ্যাঁ তাহলে হাটাও কয় রকম হাটাও কয় রকম হলো 3 রকম 2 রকম একই কথা পেয়েছেন আচ্ছা তাহলে হা দিয়ে আমরা জিম বানাবো হা দিয়েই জিম বানাবো বলেন হায়ের নিচে এক নোক্তা যদি হয় জিম তারে কয় জিম তারে মনে থাকবে তাহলে হায়ের নিচে নোক্তা দিয়ে দিলে কি হয়ে গেল জিম খুবই সোজা হা আগে হা মূল হা হায়ের নিচে নুক্তা দিয়ে দিলেই জিম হায়ের নিচে নুক্তা দিয়ে দিলে জিম হায়ের নিচে এক নুক্তা দিলে জিমের নিচে কয় নুক্তা জিমের নিচে কয় নুক্তা তাহলে হায়ের নিচে একটা নুক্তা বাড়াই দিলে কি হয় জিম কি হয় জিম এখন এই নুক্তা মুছে দিলাম এখন কি হলো বলেন আবার সেই সাবেক হাতে চলে গেল তাই না নুক্তা মুছে দিলাম এখন কি হলো হ্যাঁ এখন কি হলো হ্যাঁ হায়ের উপরে বলেন এক নুক্তা যদি হয় খতারে কয় খতারে কয় ঠিক আছে না আবার হায়ের উপরে এক নুক্তা যদি হয় খতারে কয় খতারে কয় আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমাদের আগেই চলে গেছিল তারপর আবার আমরা নতুন করে শুরু করলাম সবার বোঝার জন্য আজকে নতুন একটা পড়াই দিই হ্যাঁ এই দেখেন যদি এটা প্রথম পার্টের ভিতরে আমাদের চলে যাচ্ছে যদি ভিডিওটা আপলোড করবার মতো হয় তাহলে আমরা আপলোড করে দিব আপনারা পাবেন তবে হ্যাঁ হ্যাঁ তাহলে এখন দেখেন এখন আমরা শিখাবো মুছে ফেলা হয় বলেন দুয়ের নিচের দাগ যদি মুছে ফেলা হয় বলেন দাল তারে কয় দাল তারে কয় আবার দুয়ের নিচের দাগ যদি মুছে ফেলা হয় বলেন দাল তারে কয় দাল তারে কয় কি বলে তাকে সবাই বলেন আরো জোরে দাল কি বলে দাল এটা 2 লিখছিলাম নিচের দাগটা মুছে দিলাম কি হয়ে গেল দাল হয়ে গেল বলেন দালের উপরে এক নোক্তা যদি হয় রাল তারে কয় রাল তারে কয় বলেন দালের উপরে এক নোক্তা যদি হয় রাল তারে কয় রাল তারে কয়
ঠিক আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। এখন আসেন, আমরা অক্ষরগুলি চিনলাম, তাই না? আমাদের 2 নম্বর ছিল কি, কোরআন শরীফ শিখতে হলে 6টা জিনিস লাগবে, তাই না? 1 নম্বর হলো হরুফ, 2 নম্বর হরকত, 2 নম্বর হরকত, তাই না? হরকত কাকে বলে? ঠিক আছে না? আরে বলেন আগে, তাহলে জের জবর পেশ চিনতে হবে, তাই না? বলেন জের থাকে হরফের নিচে, বলেন আর জবর থাকে উপরে, জের থাকে হরফের নিচে, বলেন আর জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশ যেটা সেটাও থাকে উপরে। এখন বলেন জের জবর পেশকে জানিও হরকত বলা হয়, জের জবর পেশকে জানিও হরকত বলা হয়, হরকত ওয়ালা হরফের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে জের জবর পেশকে কি বলে? হরকত। আর হরকত ওয়ালা হরফের উচ্চারণ সেটা কিভাবে? যেমন মনে করেন আপনারা বা শিখছিলেন, কি শিখছিলেন? বা। এখন এই যে যেটা দিলাম এটার নাম কি? জবর। বা জবর বা, বা জবর বলেন বা জবর বা, বা জির বি, বা পেশ বু, বাবিবু, বাবিবু, বাবিবু। দেরি করা যাবে কি? কেন? হরকত কেন? কেন? হরকত ওয়ালা হরফের উচ্চারণ, বলেন তাড়াতাড়ি করতে হয়, দেরি করা। তাহলে বা জবর কি? বয়াকারে বা, সুজা বা জবর বা, বা জের কি? বরিশিকারে বি, বা পেশ কি? বরিশিকারে বাবিবু, বাবিবু, বাবিবু। হরকতের পরে তানবিন, হরকতের পরে বলেন 2 জবর 2 জের 2 পেশকে জানিও তানবিন বলা হয়। আবার বলেন 2 জবর 2 জের 2 পেশকে জানিও তানবিন বলা হয়। দুটির মধ্যে একটি হরকত অপরটিকে নুন সাকিন কয়। এর ব্যাখ্যা আছে, দিচ্ছি। বলেন দুটির মধ্যে একটি হরকত অপরটিকে নুন সাকিন কয়। মানে এটা কি জন্য বললাম? তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো থাকে, তানবিনের ভিতরে নুন সাকিন। যেমন ধরেন বাদুই জবর বান, বাদুই জবর বান, বাদুই জের বিন, বাদুই পেশ বুন। শব্দটা ছিল এমন না, শব্দটা ছিল এমন। বানুন জবর বান, কি ছিল? বানুন জবর। আরবিতে অক্ষর যত কমানো যায়, শব্দ যত, এটা আরবির একটা কারিশমা, শব্দ যত কমানো যায়। এজন্য আমার যখন এই নুন সাকিনের উচ্চারণটা এটা যখন তানবিনের ভিতরে চলেই আসবে, তো আমার অটো কায়দায় এটা দরকার নাই, ফেলে দিব।
এটা তাহলে কি বুঝলাম? ওই যে নুন সাকিন এটা তানবিনের ভিতরে লুকানো আছে, তানবিনের ভিতরে লুকানো আছে। যেমন ধরেন বাদুইজের বিন, বাদুইজের বিন আসলে ছিল বানুনজের কি ছিল? বানুনজের বিন। এটা যখন আমার দুইজের দিলেই হয়ে যায় তো নুন সাকিনের দরকার নুন সাকিনের দরকার তাহলে তানবিনে ওই যে বলছি না যে দুটির মধ্যে একটি হরকত, বলেন অপরটিকে নুন সাকিন কয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো আছে না নাই? আছে। বুঝলেন? তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো, এই জন্য তো আমরা দন্তনার উচ্চারণ করি। কিরে পাই কোথায় দন্তনা? হুয়াই দন্তনা, আমরা দন্তনা পাই কোথায়? এই তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো, দন্তনার উচ্চারণ লুকানো আছে, যেটা হরকতের ভিতরে হয় না। বাজবর বা, বাজবর বাজের বি, বাপেশ, এটা হরকতের উচ্চারণ। আর তানবিনের ভিতরে নুন সাকিন আছে। বাদুই জবর বান, বাদুই জের বাদুই পেশ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ, তাহলে ওখানে নুন সাকিন লুকানো আছে। হামজা দুই জবর আন, আলিফে জবর জের পেশ সাকিন, তার সাকিন আসলে ওই আলিফকে হামজা বলে, ওই আলিফকে এজন্য আলিফ বলি নাই। হামজা দুই জবর আন ছিল হচ্ছে এরকম হামজা নুন জবর আন, হামজা নুন জবর, এটা জবর বাড়াই দিলাম, আন হয়ে গেল, নুন সাকিনের দরকার। বুঝতে পারছেন? তানবিনের ভিতরে নুন সাকিন লুকানো আছে না নাই? আজকে পর্যন্তই। হ্যাঁ, তাহলে আমরা আজকে যে পড়াগুলি পড়লাম আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং পড়াগুলি সুন্দরভাবে যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, বুঝতে পারি। বারবার অনুশীলন করতে হবে আমাদেরকে। এই পড়াগুলি যেগুলি আমি পড়াইলাম এগুলি যদি আমরা বারবার যদি এটাকে নিজের ভিতরে প্র্যাকটিস করি, অনুশীলন করি, একে অন্যের সাথে শেয়ার করি, বারবার বলতে থাকি, তাহলে বিষয়গুলো আমাদের জন্য আরো কি হবে? পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, সহজ হবে। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। এর চেয়েও আরো চমকপ্রদ পড়া আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। এরপর আরো দারুণ কিছু শিক্ষা আমাদের সামনে আসবে। যদি আমরা ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলি কেউ দেখতে থাকে, আমাদের দর্শক মণ্ডলী যারা দেখতে থাকে, আশা করা যায় 1.5-2 মাসের ভিতরেই সে কোরআন শরীফটা সুন্দরভাবে একে একে পড়তে পারবে। ঠিক আছে না? পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।